নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের মুখে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, ঘুষ ও বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে ছিলেন চাপের মুখে। সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে পুড়ল 3টি রিসর্ট, আতঙ্কে পর্যটকদের ছুটোছুটি। নৌবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় 2 ঘণ্টায় নিয়ন্ত্রণে। সর্বদলীয় বৈঠকের পর বৃহস্পতিবার জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা, দলিল হিসেবে নিখুঁত করতে এই বিলম্ব, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেটা সবাই মিলে এগ্রি করবেন না, আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা ওনারা চাচ্ছিলেন আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি, এখন জাস্ট 1-2 দিন বা কিছুদিন দেরি হবে, বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি। অরফানেজ ট্রাস্ট মামলার সাজা বাতিলে খালেদা জিয়ার আপিলের রায় আজ। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে, বলছেন আইনজীবীরা। রাজধানীতে চিকিৎসকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন। সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। ডান চোখ অপারেশন করে ফেলছে, তো বাম চোখ করার কথা ছিল। জাস্ট ভাবেন, এটা যদি মেজর কোনো অপারেশন হইতো তাহলে হয়তো আমরা এখন পেশেন্টকে নিয়ে, মাত্র 1.5 বছরের একটা বাচ্চা, তাকে নিয়ে আমাদের জীবন ওই কথা ভাবতে হইতো আর কি। ব্যাংক ও গ্রাহকের আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ কি ইতিবাচক, বলছেন বিশ্লেষকরা। কারসাজির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ। নরসিংদীর পলাশে 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। সাবেক এমপি 2 ভাই ও ভাগ্নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। এই যে 8 তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই, করে নাই। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেরিয়ে আসতে থাকে তার ভাগ্নি টিউলিপের একের পর এক অনিয়মের খবর। রাশিয়ার কাছ থেকে ঘুষ আর লন্ডনে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়তে হয় টিউলিপকে। চাপের মুখে গত সপ্তাহে নিজের বিরুদ্ধে তদন্তের অনুমতিও দেন তিনি। এবার দিলেন পদত্যাগের ঘোষণা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল যার কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির তদন্তে উঠে আসে তার নাম। বরাবর অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাজ্যের বিরোধী দলের চাপে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুমতি দেন এই সিটি মিনিস্টার। এখানেই শেষ নয়, এরপর একের পর এক ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেতে থাকে টিউলিপের অনিয়মের খবর। ফিনান্সিয়াল টাইমসের খবর, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে আরও একটি ফ্ল্যাট নেওয়ার খবর প্রকাশ হয় আরেকটি মিডিয়ায়। দ্য টাইমস জানায় বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সাথেও যুক্ত টিউলিপ। আর দ্য গার্ডিয়ানের দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের হয়েও কাজ করেছেন লেবার পার্টির এই নেতা। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে এত সব অভিযোগে বেশ চাপে পড়েন কেইর স্টারমার। যদিও প্রধানমন্ত্রী এতদিন টিউলিপের পাশেই ছিলেন। বিরোধী দল থেকে ক্রমেই যখন জোরালো হচ্ছিল পদত্যাগের দাবি, তখন টিউলিপ নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। জানিয়েছেন তদন্ত কাজে সহায়তার জন্যই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন তিনি।
লেবার পার্টির হয়ে মাত্র 16 বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের 4 বারের এমপি। এবার দলটি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। His words are poisonous. মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চুরি হওয়া অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা ও ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এই অর্থ পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, চুরি হওয়া অর্থের সাথে পূর্ববর্তী শাসন আমলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা সঠিকভাবে তদন্ত করা উচিত। প্রমাণ পাওয়া গেলে এসব সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ তদন্তাহীন। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মাধ্যমে শুধু জনগণের সম্পদ লুট হয়নি, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করেছে। সরকার আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বলে বন্ধুসুলভ দেশগুলোর সহযোগিতা কামনা করছে। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সেন্ট মার্টিনে অগ্নিকাণ্ডে কিংসুক ও বিচ ভ্যালি সহ 3টি ইকো রিসর্ট পুড়ে গেছে। রাত 2টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, আশ্রয় নেন পাশের রিসর্টগুলোতে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বিচ ভ্যালি রিসর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রক্লেমেশন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দল মত নির্বিশেষে গণঅভ্যুত্থানের সব পক্ষের প্রত্যাশা এই দলিলে প্রতিফলিত হবে বলেও আত্মবিশ্বাসী তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়ে মত জানাতে বিএনপি বেশি সময় নেবে না বলেও আশা করেন তিনি। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কাল 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি। সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি কি বিষয় থাকবে তা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আগামী বৃহস্পতিবার সরকার একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঘোষণাপত্রে কি কি থাকবে তা ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করে দলিলটি তৈরি করবে। বৈঠক শেষে জানানো হবে ঘোষণাপত্রের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে। দলিলটিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। বলেন, 5 আগস্টের মতো দল মত নির্বিশেষে সব পক্ষের উপস্থিতিতে দলিলটি ঘোষণা করতে চায় সরকার। ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটি ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে। বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে সবাই একমত হলেও কিছু জায়গায় দ্বিমত আছে। এ নিয়ে সরকারের এখনো স্পষ্ট ধারণা না থাকলেও আলোচনা চলমান বলেও জানান তিনি। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের প্রতিটি শক্তির সাথে সরকারের আলোচনার চেষ্টা থাকবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিএনপির খুব বেশি সময় নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে, এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো। এটা একটা সীমিত কয়েকটা
বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে সরকার একটি আইনি কাঠামো প্রস্তুত করবে। জনগণ দায়িত্ব দিলে ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে সরকারের, নয়তো আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা দলিলটি অন্তর্ভুক্ত করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে, এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয়, তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি, কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন। 4টা সংস্কার কমিশন আসবেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই প্রক্লেমেশন দেশের জন্য গুরুত্বপূর্ণ এই দলিল নিখুঁত করতেই এটি ঘোষণায় বিলম্ব। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, তৈরি হওয়ার পর এই ঘোষণাপত্র সবার প্রত্যাশা পূরণ করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলছেন, প্রক্লেমেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। 31 ডিসেম্বর 2024 বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরই প্রেক্ষিতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও জনসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এই নেতাদের কাছেই প্রশ্ন, জুলাই প্রক্লেমেশন নিয়ে জনমানুষের প্রত্যাশা কি? এক ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, সেই রাজনীতির পরিবর্তন চায় মানুষ। আওয়ামী লীগের বিচার চায়। দ্বিতীয়ত, মানুষ চায় যে এটা দীর্ঘ সময় ধরে যেই বিচারহীনতার একটা সংস্কৃতি ছিল, গুম খুন ছিল, সেখানে বেসিক সংস্কার। তারা এই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন চায় এবং তারা এই বাংলাদেশের সামগ্রিক সংস্কার, বিচার, এই বিষয়গুলো চায়। এরপরে তারা নির্বাচন নিয়ে চিন্তা করছে, কারণ নির্বাচন যে তাদেরকে এতদিনও কিছু দিতে পারেনি তেমন একটা, তাদের চোখ এখন যতটা না নির্বাচনের দিকে, তার চেয়ে বেশি সংস্কারের দিকে, বৈষম্য দূরীকরণের দিকে, বিচারের দিকে। 15 জানুয়ারি কেন হলো না জুলাই ঘোষণাপত্র? কি বলছেন ছাত্র নেতারা? সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যারা অংশীদার রয়েছে তাদের সাথে বসা, আলোচনা করা, একটা সিদ্ধান্তের দিকে আসা, এরকম কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব যে আগামীর বাংলাদেশে এই ঘোষণাপত্র কিভাবে সামনে নিয়ে আসতে হয়, কিভাবে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যেহেতু প্রস্তাবনা দিয়েছি, আমাদের প্রস্তাবনা যেহেতু, সেক্ষেত্রে আমাদের সাথে বসার এই বিষয়টা এখন একটা পেসিভ বিষয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে ফর্মালি কথা হয়েছে কিনা? সবগুলো রাজনৈতিক দলের সাথে ঘোষণাপত্র ফর্মালি কথা হয়নি এখন। প্রক্লেমেশন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দলিল, তৈরি করা হবে সবার ঐক্যমতে। তার আশা, দেরি হওয়ার কারণ বুঝবে ছাত্র জনতা, যেটা সবার আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে আর ডিজায়ারকে তুলে ধরবে, যেটা সবাই মিলে এগ্রি করবেন। না, আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা, মানে ওনারা চাচ্ছিলেন, আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি, এখন জাস্ট 1-2 দিন বা কিছুদিন দেরি হবে, বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ। এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আইনজীবীরা জানায়, 1991 সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়াউর রহমানের নামে দাতব্য কাজ পরিচালনায় অর্থ পাঠান কুয়েত আমির। সেই অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় 2018 সালে সাজা হয় খালেদা জিয়া সহ ট্রাস্টিদের। পুরো অর্থ গচ্ছিত জানিয়ে আইনজীবীরা বলেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই মামলা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
2018 সালের 8 ফেব্রুয়ারি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় 632 পৃষ্ঠার রায়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে এসে যে সাজা হয়ে যায় 10 বছরের। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 1991 সালে বাংলাদেশে সফরে আসেন কুয়েত আমির। মধ্যপ্রাচ্যে জিয়াউর রহমানের ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখে তার নামে ট্রাস্ট গঠনের পরামর্শ দেন তিনি। দেশে ফিরে প্রধানমন্ত্রী তহবিলে পাঠান আর্থিক অনুদান। সেই অনুদানের অর্থ পরবর্তী 2 বছর ব্যবহৃত হয়নি। 2 বছর পর জিয়াউর রহমানের 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান এবং তাদের ফুফাতো ভাই মমিনুর রহমানকে নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট গঠনের পর অনুদানটি 2 ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। টাকাটা আসছে তো দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে। টাকাটা যেহেতু আসছে কোথাও না কোথাও তো রাখতে লাগবে, তখন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে লিখে দিল। যেহেতু কুয়েতের আমি ডিজায়ার যে জিয়াউর রহমান সাহেবের নামে কিছু করতে হবে, এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে আবারও উল্লেখ করছি আমি, স্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ট্রাস্ট করে দিলেন। সেই ট্রাস্টের সেটেলর করলেন জনাব তারেক রহমান সাহেবকে। আলোচিত 1/11 সরকারের সময় ট্রাস্টের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে। দায়ের করা মামলায় 2018 সালে দেয়া সাজাকে কেবলই রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে বিএনপি। যে মামলার অভিযোগপত্র দেয়া হয় 2009 সালে। এই টাকা 2006 পর্যন্ত এসে 4 কোটি পরিণত হয়েছে, 2,33,00,000। এখন হয়তো বা 7-8 কোটি টাকা পরিণত হয়েছে। তো টোটাল টাকাটাই এখন পর্যন্ত ব্যাংকে আছে। তো তাহলে মামলা দায়ের করার কারণটা কি? কারণ হলো সংসদে হাসিনা দাঁড়িয়ে বলবে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। সরকারের যুক্তি হলো এই গচ্ছিত রাখাটাই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের অপরাধ। হাইকোর্টে দেয়া 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন লিভ টু আপিল গেল বছরের 11 নভেম্বর মঞ্জুর করে 10 বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কথা ছিল বাম চোখের অপারেশন হওয়ার, কিন্তু ভুল করে চিকিৎসক অপারেশন করে বসে ডান চোখের। পরে পরিবারের সদস্যদের চোখে পড়লে বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানালে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এমন অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের বিরুদ্ধে। ইর্তেজা, বয়স 1.5 বছর। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা 1.5 বছরের এই বাচ্চার চোখের সমস্যা নিয়ে আসেন ধানমন্ডির আই হাসপাতালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া দিয়ে সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন হয়েছে ডান চোখ। অপারেশন থিয়েটারে আমরা বাহিরে বারান্দায় আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম। তো ওকে যখন বের করলো তখন ওর সেন্স আসতেছে। তার একটু পরে আমরা ওর বাবা ওকে কোলে নিয়ে বলতেছে, আরে ওর তো মানে ডান চোখ অপারেশন করে ফেলছে, ওর তো বাম চোখ করার কথা ছিল। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ইর্তেজার স্বজনেরা। আজকে আমাদের পরিবারে এটা ঘটে গেল এবং পরবর্তীতে যারা আসবে, আপনি জাস্ট ভাবেন এটা যদি মেজর কোনো অপারেশন হইতো তাহলে হয়তো আমরা এখন পেশেন্টকে নিয়ে, মাত্র 1.5 বছরের একটা বাচ্চা, তাকে নিয়ে আমাদের জীবন ওই কথা ভাবতে হইতো আর কি। এদিকে পুলিশ বলছে পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগ দিবে তখন আমরা পূর্ণাঙ্গভাবে আইনানুগ ব্যবস্থা নেব। সে যেই অপরাধ হোক না কেন, আমরা কমপ্লেন পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিযুক্ত হাসপাতালটির প্রধান পরিচালন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহকের আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে দাম। লেনদেন হচ্ছে 122 টাকার আশপাশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। এর ফলে মজুত করার প্রবণতা কমবে। তবে কেউ যেন কারসাজির মাধ্যমে অস্থির করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকিতে আছে ডলার বাজার। লেনদেনে অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা।
আড়াই বছরের বেশি সময় ধরে অস্থির ডলার বাজার। নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় ব্যাংকগুলোর উপর। তাতেও কাজ না হওয়ায় চালু করা হয় কলিং পেগ। এরপরও নিয়ন্ত্রণে আসেনি দাম। আইএমএফের পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে তার ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এ পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। দিস ইজ দ্য বেস্ট। বাজার ভিত্তিক হওয়া উচিত। আপনি আর্টিফিশিয়ালি কোনো জিনিসকে আটকে রাখতে পারেন না। মার্কেটের উপরে ছেড়ে দিই, তাহলে দেখবেন যে কোনোদিন আপনার মার্কেট আপ হবে, আবার কোনোদিন সাপ্লাই বেড়ে গেলে মার্কেট ডাউন হবে। আপস অ্যান্ড ডাউনস হতে হতে এক জায়গায় একটা স্টেবল কন্ডিশনে চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন বাজারকে অস্থির করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। বাজারের উপর ছেড়ে দিলে তো নিয়ন্ত্রণটা বাজারের হাতে চলে যায়। তখন তো আপনার নিয়ন্ত্রণটা হচ্ছে তখন কেউ যাতে ম্যানিপুলেশন না করে। কারণ বাজারের উপর ছেড়ে দেওয়ার অর্থই তো কেউ কেউ মার্কেটকে ডিস্টোর্ট করতে পারে। তো ওইটা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন বা ঠিকমতো দেখাশোনা করতে পারেন, তাহলে তো বাজার বাজারের মতোই চলবে, তাই না? তার ডিমান্ড সাপ্লাই অনুযায়ী আপনার চলবে। বাংলাদেশ ব্যাংক বলছে, কারসাজির বিষয়ে আগেই সতর্ক করা হয়েছে ব্যাংকগুলোকে। লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এক্সাম্পল আমাদের আগেও রয়েছে, আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি। ইভেন সিও দের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যে অতিরিক্ত ইনফুল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। ডলার বাজারমুখী করা হলেও খোলা বাজারে দামের উপর বড় কোনো প্রভাব পড়েনি। নগদ ডলার লেনদেন হচ্ছে 125 টাকার আশেপাশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদী 2 আসনে গত 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। 2 ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ আর কামরুল আশরাফ খান পটন সাবেক এমপি, আর তাদের ভাগ্নে ছিলেন ঘোড়াশালের মেয়র। মামা ভাগিনাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল আর ভিন্ন মত দমনে, অত্যাচার, নির্যাতন সহ রয়েছে অসংখ্য অভিযোগ। করেছেন সম্পদের পাহাড়। নরসিংদীর পলাশ উপজেলার প্রতাপশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন আওয়ামী লীগ সরকারের আমলেই বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন। প্রায় 582 কোটি টাকা মূল্যের 72,000 টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। সার ব্যবসায়ী পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসাবেই পরিচিত। 2014 সালে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন তিনি। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ 2008, 18 ও 24 সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশালের মেয়র। স্থানীয়দের অভিযোগ, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। আনোয়ারুল আশরাফ খান দিলীপ যখন সংসদ সদস্য হয়, টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। চাঁদাবাজির উৎপাত, ঠিক আছে, ওরা চালাইছে, ঠিক আছে। এই যে 8তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। এই জায়গাটা নিয়ে উনি একটা এখানে রিসোর্ট তৈরি করবো আমরা যতটুকু জানছি। এই জমিনগুলো আসলে সবই হিন্দু করছিল। চুরির গাড়ি, প্রাইভেট কার, বড় বড় গাড়ি সে বিক্রি করে ঢাকায় সে ওয়ার্কশপ তৈরি করে ওই চুরির গাড়ি সেইখান থেকে রং টং বদলায় সে তার ব্যবসা শুরু করে। পরবর্তীতে যখন তার ভাই যখন দিলীপ সাহেব এখানে এমপি নির্বাচিত হলো, তারপরে তাদের শুরু হয় পলাশে লুটপাটের বহিঃপ্রকাশ। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের অনেক অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্বে হয়েছে। উপজেলা প্রোগ্রাম করতে চাই এই পটন খানের নেতৃত্বে, এই দিলীপ ডাক্তারের নেতৃত্বে, তার ভাগিনা ছিল যে তুষার মেয়র, তার নেতৃত্বে আমার নিজের গুলি করে ফালায় রাখে।
সাবেক এমপি দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 16 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। 30টি ব্যাংক হিসাবে 441 কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। 2013 ও 2023 সালের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 10 বছরের ব্যবধানে ছোট ভাই পটন ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বেড়েছে অর্ধশত কোটি টাকার। এর বাইরেও নামে বেনামে তাদের বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। বিগত সরকারের আমলে তাকে অনেক প্রশ্ন দিচ্ছে, এই সরকারের আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন সাবেক এমপি পটন, দিলীপ ও তুষার পলাতক। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার 40 পাড়া সীমান্তে পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধার তৎপরতায় বিজিবি দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দুদেশের যৌথ সার্ভে। বিজিবি বিএসএফ বৈঠকে মিলেছে আশানুরূপ সাড়া। বিস্তারিত কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। দৌলতপুরের 40 পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। অবশেষে 40 পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। সীমানা থেকে ওরা রেখে দিয়েছে জমি, বলছে মাপ আমরা মানি না, এই মাপ নতুন করে করলে কেন এই জমি ছাড়া হবে, নাহলে ছাড়বো না। এই অঞ্চলে সম্পর্ক ভালো, যার কারণে আমরা জমিটা ফেরত পেয়েছি। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে তা ফিরে পাওয়ার অপেক্ষায় এ অঞ্চলের মানুষ। বিগত 25 বছর ধরে আমাদের আওতায় ছিল আমাদের এই জমি, বাংলাদেশের জমিগুলো। 25 বছর পর আমাদের জমিগুলো আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই। তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইনশাআল্লাহ মানে আমাদের জমি আমরা ফেরত পাইলে আমাদের হয়তো খেতে আবাদ পানি খুব ভালোভাবে হয়। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এই সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। গত বছরের 23 অক্টোবর নিষিদ্ধ ঘোষণার পর থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবস্থায় থেকেই বিভিন্ন সময়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। দেয়াল লিখন আর ঝটিকা মিছিলের পর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের। গণঅভ্যুত্থানের গ্রাফিতি ধ্বংস করা হচ্ছে জামালপুরে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর। শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে দেয়াল লিখনে ভরে উঠেছে জামালপুরের অলিগলি। ছাত্রলীগের কর্মীরা নষ্ট করছে জুলাই অভ্যুত্থানের আঁকা গ্রাফিতিগুলো। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা বাংলা ভাষায় বলা হয় চিকামারি রাতে অন্ধকারে, কিন্তু দিনের আলোতে কিন্তু তারা আসতে পারছে না কোনোভাবেই। আমরা বিপ্লবের সময় আমরা বিপ্লব যে এনেছি সেটা আন্দোলন করেছি দিনের বেলায়। তারা বলছেন 5 আগস্টের পর বেড়েছে চোরাগোপ্তা হামলা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। ইচ্ছাকৃতভাবে অবনতি ঘটানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। যারা আছে আওয়ামী লীগ দোষরা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের অপতৎপরতা করছে কিনা, এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারিতে আনতে হবে।
এই অবস্থার জন্য দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুল সিদ্ধান্ত ও ইন্ধনকারীদের দুষছেন জেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। বলছেন, ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে তৃণমূল কর্মী ও সমর্থকরা হুমকির মুখে পড়েছেন। তাদের এই কর্মের ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই এলাকার যে সাধারণ আওয়ামী লীগের আছে, যারা আওয়ামী লীগের ভোটার পর্যন্ত আছে, তারা একটা হয়রানির শিকার হচ্ছে, তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। রাজনৈতিক কর্মী আর বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকার সুযোগ নিচ্ছে সংগঠনটি। রাজপথে সর্বোচ্চ পরিমাণ সক্রিয় থাকার পরও প্রশাসনিক সহযোগিতা যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না। রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি ওনারা উত্তেজিত করবার চেষ্টা করে, জামালপুরের সাধারণ মানুষ, জামালপুরের আইন শৃঙ্খলা সাধারণ মানুষ এই বিষয়টিকে তাদেরকে প্রতিহত করবে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক অবস্থা বলে দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এজন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত আছে। যারা দুষ্কৃতিকারী তারা জামালপুরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তেমন সুবিধা করতে পারবে না। পুলিশের খাতায় জেলায় 2024 সালের শেষ 3 মাসে খুনসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 438টি। এর মধ্যে অক্টোবরে 138, নভেম্বরে 142 ও ডিসেম্বরে 158টি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাও সরকার পতনের পর গা ঢাকা দিলেও ফিরেছেন কর্মস্থলে, সামলাচ্ছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদ। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও মামলা না করায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী সহ সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ প্রক্রিয়া নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। যদিও এই বিষয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানিয়েছেন ভিসি। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল, গণ অভ্যুত্থানের 3 দিন পরের চিত্র। শাখা ছাত্রলীগ নেতা রনি, সৌরভ, রাব্বি শেখ সহ কয়েকজনের রুম থেকে উদ্ধার হয় এসব অস্ত্র। ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরপর গা ঢাকাও দেন সবাই। অভিযুক্তদের একজন সৌরভ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ফিরেছেন কর্মস্থলে। তার মতো আরও অন্তত 15 জন যোগ দিয়েছেন কাজে। অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা। তাদের মধ্যে কেউ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও কেউ বা হুইপ ইকবালুর রহিমের আস্থাভাজন হিসেবেও পরিচিত। সমস্ত দলীয়করণ ব্যক্তি নিয়োগ আছে। আমরা জানি 16 জন কর্মকর্তা, তারা 16 জনের দলীয়করণ। এতগুলো অস্ত্র পাওয়ার পরেও দীর্ঘ 5 মাস হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা করে নাই। আলম শিকদার, সে ছাত্রলীগের একজন নেতা ছিলেন। সে আমাকে বিভিন্নভাবে হলে ওঠার সময় 4000 টাকা নিয়েছিল। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের থেকে মুক্তি পায়নি। 2020 ও 2023 সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। 2024 সালের 30 জুন নিয়োগ পান ছাত্রলীগের 16 নেতাসহ 51 জন কর্মচারী। এ নিয়ে নানা বিতর্ক থাকলেও যথাযথ প্রক্রিয়া মেনেই চাকরি হয়েছে বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতারা। ফিশারিজের ছাত্র ছিল, উনি আছেন হচ্ছে ডিভিএম থেকে আসেন, প্রাণী সম্পদ। ও এখানে প্রাণী সম্পদেই আছে। আমি এগ্রিকালচারের ছাত্র ছিলাম, আমি এখানে এগ্রিকালচারেই নিয়োগ করব। সার্কুলার যেভাবে হয় নিয়মতান্ত্রিকভাবে যেভাবে আমাদের বিজ্ঞপ্তি হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। আমরা ওই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এখানে জব। রিটেন পরীক্ষার পরে আমাদের ভাইভা পরীক্ষা হয় এবং তারপরে আমাদের নিয়োগপত্র আমরা পেয়েছি। এ নিয়ে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগের পুনঃ তদন্ত সহ নানা দাবি জানিয়েছেন তারা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পর্যন্ত এমন একটা সেক্টরও বাকি নেই যেখানে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম তাদের বীজ ঢুকায় নাই। ওই জায়গাগুলো থেকে তাদের যদি অপসারণ করা না হয়, এই ফ্যাসিস্ট সরকার তাদের দোসররা আবার পুনর্বাসন হওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। জুলাই আগস্টের পরবর্তী এবং তার পূর্ববর্তী কোনো রকমের অনিয়ম, অন্যায়, অত্যাচার, অবিচার বা অবৈধ কাজ যদি ক্যাম্পাস হয়ে থাকে এগুলো আপনারা লিপিবদ্ধ করেন। এইসব ঘটনায় যারা সংশ্লিষ্ট থাকবে, যেসব দুর্বৃত্তরা, তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এর আগে 2010 সালের 16 মে সহকারী রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে 6 জনের নিয়োগ নিয়েও উঠেছিল বিতর্ক। জাল সার্টিফিকেট ব্যবহার সহ নানা অনিয়মের সত্যতাও পেয়েছিল মূল্যায়ন কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
তীব্র শীতের মধ্যে সীমাহীন দুর্ভোগে পড়েছে শরীয়তপুরের পদ্মার ভাঙন কবলিত এলাকার শত শত পরিবার। বর্ষার ভাঙনে বসতভিটা হারিয়ে নদী পাড়ে বাস করতে হচ্ছে তাদের। অভিযোগ, এখনো মেলেনি কোনো সরকারি বেসরকারি সহায়তা। তীব্র শীতে একটু উষ্ণতার জন্য আগুনই ভরসা নদী ভাঙনের শিকার আশ্রয়হীন এই মানুষগুলোর। বর্ষায় পদ্মা সেতুর সংলগ্ন জাজিরা উপজেলার পাইনপাড়া এলাকায় ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারায় অন্তত 300 পরিবার। পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই থেকে মানবেতর জীবন কাটছে সবার। নদী ভাঙাতে আইসে অনেক অসহায়, মানে চাল দিয়া কোনো রকম আসি, হাওয়া বাতাস ঠান্ডা চারদিক থেকে আসে, কোনো আবডাল নাই, কোনো ওয়াল নাই, দেওয়াল নাই। আইসি ওখানে যে শীতের তোর মরতাছি আর অসুখ বিসুখ ধরনের অসুখ। আমাদের কষ্ট, আমরা নদী ভেঙে এসেছি, দেখেন আমাদের ঘর থেকে আমরা কাপড় পরতাই না। আমার এই পরিস্থিতি, আমার স্বামী বদলা দিয়ে আসবে, তারপর আমরা খাবো। ভাঙন কবলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের সহযোগিতায় কোনো রকমে চলছে পাঠদান। এলাকাবাসী কোনো রকম একটি টিন শেডের ব্যবস্থা করে দিলেও তাতে সমস্যার সমাধান হয় নাই। নিচে ফাঁকা এবং উপরেও ফাঁকা। দরজা জানলা যে আটকে দেব সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এখানে বিদ্যুৎ নেই, যার কারণে অন্ধকার হয়ে যায়। আমাদের শীত করে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। এরই মধ্যে উপজেলা প্রশাসন 1900 কম্বল বিতরণ করেছে। তবে এই শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষদের জন্য এই সহায়তা খুবই নগণ্য। অনেকের প্রয়োজন, সে তুলনায় মানে সরবরাহ অপ্রতুল, যার কারণে আর এখনও পুরো শীতের মৌসুমটা শেষ হয়ে যায়নি। সব জায়গা হয়তো আমরা কভার করতে পারিনি, কিন্তু এখনও সময় শেষ হয়ে যায়নি। আমরা অবশ্যই এগুলোর দিকে নজর দিব। শীতার্তদের জন্য বেসরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন ইউএনও। এস.এম. শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। শীতের আরো খবরাখবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, আজকে সীমান্ত এলাকায় শীতের প্রকোপ কেমন, সূর্যের দেখা মিলেছে কিনা সবশেষ জানাবেন। হ্যাঁ, সোয়ার আসলে এখন পর্যন্ত সূর্যের দেখা মিলেনি, আর শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে। আমি গত 7 দিনের কথা যদি বলি, সেই গত 7 দিনে দিনের বেলা বেশ গরম অনুভব হলেও রাতের বেলায় কিন্তু বেশ ঠান্ডা অনুভব হচ্ছে এবং কনকনে শীত এবং সেই সাথে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি। আর এই শীত আসলে কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু আসলে মানে কষ্ট বেড়ে যায়, অনেক কষ্ট বেড়ে যায়। তারা আসলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। বিশেষ করে যারা হত দরিদ্র মানুষ রয়েছেন, যারা দিন আনে দিন খান, তাদের কষ্ট আসলে অনেক, এই কষ্ট আসলে বলবার মতো নয়। আসলে তার সশরীরে তাদের দেখলেই কিন্তু বোঝা যায় যে তাদের আসলে কষ্ট কেমন। তারা গরম কাপড়ের অভাবে আসলে চরম দুর্ভোগে থাকেন। বিশেষ করে তারা রাতের বেলা যেই রাত্রি যাপন করেন, সেই রাতের বেলায় কিন্তু আসলে বোঝা যায় যে আসলে তাদের কষ্টটা অনেক। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের সঙ্গে আমি কথা বলেছি যে তারা আসলে যেটি বলছেন যে এই শীতের কারণে আসলে শহরে গিয়েও তারা আসলে কাজ পাচ্ছেন না। আর আরেকটি বিষয় বলে রাখি, শীতে শীতজনিত রোগও কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে জেলার হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, কলেরা রোগ নিয়ে তারা ভর্তি হচ্ছেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের কথা যদি বলি, 45 শয্যা হাসপাতালে এই শিশু ওয়ার্ডে প্রতিদিনই গড়ে প্রায় 120 থেকে 150 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা আসলে বলছেন যে তারা সাধ্যমতো তাদের এই চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। আর জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শীত নিবারণে তারা 15 লাখ টাকা এবং সরকারি এবং বেসরকারি কম্বল পেয়েছেন, যেগুলো তারা জেলার 5 উপজেলায় বন্টন করছেন। পার্থ, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে শুরু হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. শাকিল। শাকিলের কাছে যেতে চাই। শাকিল, মেলার বিশেষত্ব কি, আর এই মেলা কদিন ব্যাপী শুরু হয়েছে, কদিন চলবে, সবকিছু জানতে চাই। সোহার, মেলাটা
একদিন ব্যাপী চলবে, মানে একদিন বলতে যদি আমরা বলি ভোর থেকে সকাল 9টা পর্যন্ত এই মেলাটা থাকে। সেখানে আমরা জানতে পেরেছি এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন কিন্তু এই মেলাটার ঐতিহ্য প্রায় 200 বছরের পুরনো। সেখানে মূলত এটা জোর মাছের মেলা বলে থাকে, জোর ইলিশের মেলা। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং যদিও এটা পৌষের শেষে এবং মাঘের শুরুতে এই মেলাটা হয়, তবে এখানে কিন্তু আমরা সাম্প্রদায়িক কোনো কিছু দেখিনি। তো এখানে মুসলিম হিন্দু ধর্মের সবাই কিন্তু এই উৎসবটা পালন করেন। এখানে ইলিশ মাছটাই সবচেয়ে বেশি বিক্রি হয় এবং জোড়া ইলিশ, জোড়া বেগুন কিনে নেওয়ার এখানে একটা রীতি রয়েছে, সেটা প্রায় 200 বছরের পুরনো, এমনটাই কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন। তবে মেলার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি মেলার আরেকটু সাইডে যদি বলি, সেখানে দেখেছি যে মিষ্টি বিক্রি হচ্ছে এবং বিভিন্ন বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, এমনটাও এখানে দেখা যাচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন প্রতি বছরই, এমনটাই কিন্তু এখানে জানাচ্ছেন এবং তারা বলছেন কিন্তু তারা পরিবারের সবাইকে নিয়ে এই উৎসবটা একসাথে পালন করেন এই একটা দিনেই। সোহাগ, শাকিল, ধন্যবাদ আপনাকে। ব্যাপক নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার করা হলো দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। বুধবার তাকে আটকে দ্বিতীয় দফায় অভিযান চালায় তদন্ত সংস্থাগুলো। স্থানীয় সময় ভোরের আলো ফোটার আগেই ইউএনের বাসভবনের দিকে রওনা দেয় বিশেষ টিম। পথের সমর্থকদের বাধার মুখে পড়ে তারা। প্রতিকূলতা এড়িয়ে সামনে এগোতে পারলেও বাসভবনে পৌঁছে আবার দায়িত্বরত নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়তে হয় তাদের। এক পর্যায়ে মই ব্যবহার করে ইউনের বাসভবনে প্রবেশ করেন তদন্তকারী সংস্থার কয়েকজন সদস্য। পুরো এলাকা ঘেরাও করে রাখে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের দল। নিরাপত্তা বাহিনীর অন্তত 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয় সেখানে। ইউনের সমর্থকদের সাথে হাতাহাতি সংঘাত হয়। গেল মাসে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিউলের একটি আদালত। লস অ্যাঞ্জেলেসের দুর্গম এলাকা বা জঙ্গলের আগুন নেভাতে এখন বড় অবলম্বন হয়ে উঠেছে বিমান ও হেলিকপ্টার। চলমান দাবানল ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যাতে করে একবার 6000 লিটারের বেশি পানি ছেটানো সম্ভব। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে বিশেষ হেলিকপ্টারও। CL-415 আগুন নেভাতে সবচেয়ে কার্যকর মনে করা হয় এই বিমানকেই। প্রতিবার 6000 লিটারের বেশি পানি প্রায় নির্ভুলভাবে ছেটাতে সক্ষম আগুনের ওপর। লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হচ্ছে এই CL-415। দাবানল এলাকার উচ্চ তাপমাত্রা এবং তীব্র ধোঁয়ার মধ্যে কাজ করতে সক্ষম এই বিমান শুধু পানিই নয়, ছেটানো হচ্ছে বিশেষ রাসায়নিক। গোলাপি রঙের এই রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু বিমানই নয়, ঘন জঙ্গল এবং দুর্গম এলাকার আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে এই বিশেষ হেলিকপ্টার। বিশেষভাবে তৈরি ঝুড়িতে জলাশয় থেকে পানি সংগ্রহের পর তা ছেটানো হচ্ছে আগুনের ওপর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে 60টির বেশি বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, যমুনা নিউজের এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছে। পরবর্তী ঘন্টায় আবারও দেখা হচ্ছে, সঙ্গেই থাকবেন।